সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2007 সালের 11 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহমেদ দেশের জরুরি অবস্থার ঘোষণা করেন। জরুরি অবস্থা ঘোষণার সাথে সাথে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান থেকেও পদত্যাগ করেন। তার পদত্যাগের পর সেনা প্রধান মইনুল আহমেদের সমর্থনে শপথ গ্রহণ করেন ফখরুদ্দিন আহমেদ। বাংলাদেশের ইতিহাসে এটি 111 নামে পরিচিত, আর ওই সরকারকে ডাকা হয় 111-এর সরকার হিসেবে। এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক এক অধ্যায়, আর এর অন্যতম কারণ হচ্ছে -2 ফর্মুলা। আসলে ওই সময়ের রাজনীতি ছিল বেশ অস্থির, মারামারি হানাহানি কাটাকাটি তো লেগেই ছিল। সেই সাথে সে সময় বাংলাদেশ ছিল দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, আর বাংলাদেশের এই দুরবস্থার জন্য 111 সরকার প্রধানত দায়ী করে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পরিবারতন্ত্রকে। তাই তারা নিয়ে আসে -2 ফর্মুলা। তাই 111 সরকার ওই সময়ের দুই রাজনৈতিক দলের প্রধান দুই নেত্রী আওয়ামী লীগের শেখ হাসিনা ও বিএনপির খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেবার চেষ্টা করেন। তাই এর নাম পড়ে -2 ফর্মুলা। যদিও একে -2 বলা হয়, কিন্তু আদতে এটি ছিল -4 ফর্মুলা। আসলে বাংলাদেশের পরিবারতন্ত্র যাতে আর কখনোই ফিরে না আসে এটি নিশ্চিত করতে দুই নেত্রীর সাথে সাথে দুই নেত্রীর দুই সন্তান তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয় যাতে বাংলাদেশের রাজনীতি করতে না পারে সেটিও নিশ্চিত করার চেষ্টা করা হয়। তাই এটি ছিল আদতে -4 ফর্মুলা, কিন্তু নানা কারণে সে সময় এই -4 ফর্মুলা ব্যর্থ হয়। কিন্তু আজ 18 বছর পর সফল হয়ে গেল -4 ফর্মুলা। এখন আপনি বলতে পারেন কিভাবে? আপনি নিজে একবার চিন্তা করে দেখুন। শেখ হাসিনা পরিবারের প্রধান নেত্রী শেখ হাসিনা দেশান্তরী, এছাড়াও তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, অন্যান্য মামলা আছে এবং কিছু কিছু মামলায় জেলও হয়েছে। তাই অদূর ভবিষ্যতে সে বাংলাদেশে টুস করে ঢুকে পড়ে বাংলাদেশের রাজনীতির আবার হাল ধরবেন, এটি এখন সুদূর পরাহত। এছাড়াও তার বয়সটাও বিবেচনা নিতে হবে। 2007 সালে তার যা বয়স ছিল সেই তুলনায় এখন তিনি অনেকটাই বৃদ্ধা, তাই তার সামনে বয়স একটি বড় ফ্যাক্টর। তাই আমি অদূর ভবিষ্যতে তাকে আর রাজনীতিতে দেখতে পাচ্ছি না। তার ছেলে সজীব ওয়াজেদ জয়েরও ঠিক একই অবস্থা, সেও দেশান্তরী, আমেরিকান নাগরিক। এর বাইরেও সম্প্রতি এক মামলার রায়ে তার বিরুদ্ধে সাজা হয়েছে। তাই অদূর ভবিষ্যতে সেও এসে আওয়ামী লীগের হাল ধরবে সেটিও সম্ভব না। তার মানে বাংলাদেশের রাজনীতি থেকে আপাতত শেখ পরিবার বাদ। অন্যদিকে এবার আসা যাক জিয়া পরিবারে। জিয়া পরিবারের প্রধান স্তম্ভ খালেদা জিয়া গুরুতর অসুস্থ, এছাড়াও তার যথেষ্ট বয়স হয়েছে। আমাকে ভুল বুঝবেন না, কিন্তু বাস্তবতা মেনে নেওয়ার সময় হয়েছে, আর সেটি হচ্ছে খালেদা জিয়া যে কোনো মুহূর্তে আমাদের ছেড়ে চলে যেতে পারেন। আমি চাই না এমনটি হোক, কিন্তু তারপরেও তার যা বয়স আর তার যেসব রোগ হয়েছে, তার যে শারীরিক অবস্থা, তাতে আমাদের এর জন্য প্রস্তুত থাকতেই হবে। এছাড়াও যদি তার কিছু নাও হয়, তিনি যদি বেঁচেও থাকেন, তার কন্ডিশন এমন পর্যায়ে না যে তিনি দলকে নেতৃত্ব দিতে পারেন। তাই আপনি মানুন বা না মানুন, স্বীকার করুন বা না করুন, বাস্তবতা এটি যে বিএনপির রাজনীতি থেকে খালেদা জিয়ার অধ্যায় শেষ। বাকি থাকে শুধু একজন, আর সেটি হচ্ছে তারেক রহমান। অনেকেই বলে থাকেন তারেক রহমানের কারণে -4 ফর্মুলা বাস্তবায়ন হবে না, কিন্তু আমার মত ভিন্ন। আমার মত হচ্ছে তারেক জিয়া অনেক আগে থেকেই মাইনাস হয়ে আছেন, সেটি 2008 সাল থেকেই। 2008 সালেই তিনি আর রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়ে ব্রিটেনে পাড়ি জমান। এরপর থেকে তিনি আর কখনো বাংলাদেশে আসেননি। বিদেশ থেকে দল চালিয়েছেন বটে, কিন্তু বাংলাদেশে কখনো আসেননি। এর জন্য বিএনপি থেকে যুক্তি দেখানো হয় আওয়ামী লীগ সরকারের মামলার ভয়ে তিনি দেশে আসছেন না। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি যখন দেশে আসেননি, তখন এটি পরিষ্কার হয়ে যায় ডালমে কুচ কালা হে। আর গত কয়েকদিন আগে তো তিনি নিজেই জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সরকার না, অন্য কোনো কারণে তিনি দেশে আসতে পারছেন না, আর সেটি হচ্ছে বিদেশি শক্তি, বিশেষ করে বলতে গেলে ভারত ও আমেরিকা। তাই অদূর ভবিষ্যতে বাংলাদেশে এসে তারেক জিয়া হাল ধরবে ভুলে যান। এখন আপনি বলতে পারেন তারেক জিয়া তো 2008 সাল থেকে বিদেশে আছে, তারপরেও তো তিনি দলকে সামলেছেন, নেতৃত্ব দিয়েছেন, তো তিনি দেশে আসলেই কি আর না আসলেই কি? তাদের আমি বলে রাখি, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কারণ তখন খালেদা জিয়া সুস্থ ছিলেন, দেশে ছিলেন, জেলে থাকুক যেখানেই থাকুক তিনি দেশে ছিলেন, আর তার জন্যই তারেক জিয়ার অভাব অনুভূত হয়নি।
তাই বিদেশে থেকেও তারেক জিয়া দলকে পরিচালনা করতে পেরেছেন। কিন্তু এখন সেটি সম্ভব হবে না। তিনি যদি বিদেশে বসে থাকেন তাহলে তিনিও মাইনাসের খাতায় পড়ে যাবেন। তার মানে এটি এখন ধরে নেওয়া যায় যে বাংলাদেশে ইতিমধ্যেই -4 ফর্মুলা কার্যকর হয়ে গেছে। তো -4 ফর্মুলা তো কার্যকর হয়ে গেল, এখন বড় প্রশ্ন হচ্ছে এটি কি টেকসই হবে? উত্তর হচ্ছে না। ঠিক একই কারণে ব্যর্থ হবে যে কারণে ব্যর্থ হয়েছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। আর এর মূলত প্রধান 5টি কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে রাজনৈতিক শূন্যতা। এরপর 111 সরকার এসে বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক শক্তি এবং রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড বিএনপি তৈরি করার চেষ্টা করে। বিভিন্ন কিংস পার্টি গঠন করা হয়, কিন্তু কেউই বাংলাদেশের রাজনীতির শূন্যস্থান পূরণ করতে পারেনি। ঠিক একই অবস্থা ইউনূস সরকারেরও। ইউনূস সরকার নিজেও কিংস পার্টি গঠন করেছে, এর সাথে জামাতের মতো ধর্মভিত্তিক দলগুলোকে আশকারা দিয়েছে, কিন্তু তারা আওয়ামী লীগ ও বিএনপির শূন্যস্থান কখনোই পূরণ করতে পারবে না। এক আওয়ামী লীগের শূন্যস্থানই পূরণ করা যাচ্ছে না, সেখানে বিএনপির তো প্রশ্নই আসে না। এই দুই দল যখন থাকবে না, এই দুই দলের নেত্রী যখন থাকবে না, তখন বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক শূন্যতা তৈরি হবে, যা কেউই সামাল দিতে পারবে না। ইউনূসের পক্ষে তো সম্ভবই না। এরপর দ্বিতীয় কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। 111 সরকারের ব্যর্থতার অন্যতম একটি কারণ ছিল অর্থনৈতিক ব্যর্থতা। প্রথম দিকে এই সমস্যাটি প্রকট না হলেও যত দিন গেছে বাংলাদেশের অর্থনীতি ততই খারাপ হয়েছে। এছাড়াও সেই সময়ে সংস্কারের নাম দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের গ্রেপ্তার করাও বুমেরাং হয়েছে। ফলে বাংলাদেশের ব্যবসায় ধস নেমেছে, যা মঈনুদ্দিন ও ফখরুদ্দিন আহমেদ ট্যাকেল করতে পারেনি। এবার মিলিয়ে দেখুন বর্তমান সরকারের সাথে। বর্তমান সরকারও অর্থনৈতিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে পারেনি। পুনরুদ্ধার তো করতে পারেইনি, বরং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। এখন পর্যন্ত কোনো বিদেশি বিনিয়োগ আসেনি। আরে বিদেশি বিনিয়োগ বাদ দিন, দেশি ব্যবসায় বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এ পর্যন্ত বাংলাদেশে 30 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। নতুন কর্মসংস্থান তো প্রশ্নই আসে না। ওয়ার্ল্ড ব্যাংকের ভাষ্য অনুযায়ী আগামী বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 3.3%, যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। এমনকি কোভিডের সময়ও সারা বিশ্বে যখন মন্দা চলছিল তখনও বাংলাদেশের প্রবৃদ্ধি এত কম ছিল না। তার মানে এটি এখন পরিষ্কার, অদূর ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি আরও খারাপ হবে, আরও ধস নামবে, আর এটি জনরোষ তৈরি করবে। ইতিমধ্যে এই সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে গেছে। এর অন্যতম একটি কারণ হচ্ছে অর্থনৈতিক ধস। এরপরে আসা যাক তৃতীয় কারণ, আর সেটি হচ্ছে বিশ্বস্ত কর্মী। 111 সরকারের ব্যর্থতার অন্যতম একটি কারণ হচ্ছে তারা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেপ্তার তো করেছে, আটক তো রেখেছে, কিন্তু কখনোই তাদের কর্মীদের মন থেকে মুছে ফেলতে পারেনি। কখনোই এই দুই দলের কর্মীরা অন্য কোনো নেতাকে মেনেই নেয়নি। তারা সবসময় খালেদা জিয়া ও শেখ হাসিনার প্রতি সমর্থন দেখিয়েছে। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা, বিএনপির অনেক বড় বড় নেতা বিট্রে করেছে। তারা বিকল্প রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু যারাই এমন করেছে তাদেরকেই ত্যাগ করেছে এসব লয়াল কর্মীরা। তারা সব সময় পূর্ণ আস্থা দেখিয়েছে খালেদা জিয়া ও শেখ হাসিনার প্রতি, আর এদের সংখ্যা অনেক বেশি। ঠিক একই অবস্থা বর্তমানে। আপনি নিজেই চিন্তা করে দেখুন, শেখ হাসিনার বিরুদ্ধে কত অভিযোগ। তাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, খুনি বলা হচ্ছে, তিনি দেশান্তরী, তাকে অনেকেই গালাগালি করছে। কিন্তু আওয়ামী লীগের যারা কট্টর সমর্থক, যারা সত্যিকারের আওয়ামী লীগ, তারা কিন্তু শেখ হাসিনাকে আজ পর্যন্ত একটিও গালি দেয়নি, দেবেও না। কারণ তাদের মতে শেখ হাসিনার কোনো দোষই নেই। শেখ হাসিনাকে বিভ্রান্ত করা হয়েছে, তার আশেপাশের নেতারা কুকর্ম করেছে, নাম হয়েছে শেখ হাসিনার। শেখ হাসিনাই বাংলাদেশ, শেখ হাসিনাই আওয়ামী লীগ। ঠিক একই অবস্থা খালেদা জিয়ার ক্ষেত্রেও। ওই সময়ে খালেদা জিয়া ছিল বিএনপি, তার বাইরে কোনো নেতাকে তার কর্মীরা মেনে নেয়নি। ঠিক একই অবস্থা বর্তমানেও খালেদা জিয়ার বিকল্প অন্য কোনো নেতাকে তারা মেনে নেবে না, যদি না জিয়া পরিবারের কেউ এখানে হাল ধরে। তার মানে এই কর্মী সমর্থকদের জন্যই -4 ফর্মুলা ভবিষ্যতে কখনোই কার্যকর হবে না। এরপর আসা যাক 4 নম্বর কারণে, আর সেটি হচ্ছে ডানপন্থীদের উত্থান। দেখুন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মভীরু, সেটি ইসলাম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মেরই হোক না কেন, কিন্তু তারা কখনোই কট্টর ধর্মীয় মনোভাব পোষণ করে না।
ধর্মের বাড়াবাড়ি কখনোই তারা মেনে নেয়নি। তারা একটি মধ্যপন্থায় থাকতে পছন্দ করে। ইতিমধ্যে বাংলাদেশে ডানপন্থীদের ব্যাপক উত্থান দেখা গেছে। উত্থানের সাথে সাথে তাদের বাড়াবাড়িও ব্যাপকভাবে চোখে পড়ছে। তারা ধর্মের নামে নানা অধর্মের কাজ করছে। এমন সব কর্মকাণ্ড বাংলাদেশে হচ্ছে যা বাংলাদেশে কেউ কখনো চিন্তাও করতে পারেনি। আর এসব দেখে সাধারণ মানুষ দারুণ বিরক্ত। কারণ আমি আগেই বলেছি, বাংলাদেশের সাধারণ মানুষ ধর্মের বাড়াবাড়ি পছন্দ করে না। তারা একটি মধ্যপন্থায় থাকতে পছন্দ করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দিন যত যাবে এই ডানপন্থীদের উত্থান ও বাড়াবাড়ি ততই চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এর ফলে একটা সময় এই ডানপন্থীদের সাথে মধ্যপন্থীদের সংঘর্ষ অনিবার্য। আর বাংলাদেশে এই যুদ্ধে সবসময় মধ্যপন্থীরাই জিতবে, কারণ তাদের সংখ্যাই সবচেয়ে বেশি। এরপরে আসা যাক 5 নম্বর প্রধান কারণে, আর সেটি হচ্ছে ভারত ফ্যাক্টর। এই পয়েন্টটি শুনে অনেকে বলতে পারেন, আইসে ভারতের দালাল। আরে আমরা বাংলাদেশের স্বাধীন মানুষ, আমরা বাংলাদেশের স্বাধীন রাজনীতি করব, এখানে ভারতের কি করার আছে? তাদেরকে আমি জানিয়ে রাখি, আপনি মানুন বা না মানুন, এটি সত্যি যে অতীতেও বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আপনি ভারতকে চেঞ্জ করতে পারবেন না, কারণ ভারত আমাদের একমাত্র প্রতিবেশী এবং 3 দিক থেকে আমাদের ঘিরে রেখেছে ভারত। এটি আমাদের নিয়তি। 111 সরকারের ব্যর্থতার অন্যতম কারণ ছিল এই ভারত ফ্যাক্টর। 111 সরকারকে ভারত কখনোই সমর্থন দেয়নি। পশ্চিমা বিশ্ব সমর্থন দিয়েছে, কিন্তু ভারত কখনো দেয়নি। ভারত সবসময় বলেছে, আমরা নির্বাচিত সরকার দেখতে চাই। আরও মজার বিষয় হচ্ছে, 111 সরকার শেষ পর্যন্ত ভারতের সাথে নেগোসিয়েশন করে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। এবার এই সরকারের সাথে তুলনা করে দেখুন, এই সরকারের সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ। ব্যবসা বন্ধ, সীমান্ত বন্ধ, মুখ দেখাদেখি বন্ধ। ভারতের কথা হচ্ছে, এই সরকারের সাথে তারা কোনো নেগোসিয়েশনে যাবে না। তারা রাজনৈতিক বা নির্বাচিত সরকারের সাথে নেগোসিয়েশনে যাবে। তার মানে অদূর ভবিষ্যতে এই সরকারের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা নেই। আর এমন চলতে থাকলে এই সরকার বেশি দিন টিকতে পারবে না। কারণ অতীতে ভারত বিরোধী কোনো সরকারই বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। কারণ ভারত সরকার যাকে পছন্দ করে না, তাকে কিছু না করে চুপচাপ বসে থাকবে, আপনার তাই মনে হয়? এরকম মনে করার কোনো কারণ নেই। আপনি বলতে পারেন, দূর মিয়া, আমরা স্বাধীন দেশে বাস করি, আমাদের দেশের সরকারের প্রতি জনগণের যদি সমর্থন থাকে, তো ইন্ডিয়া এখানে কি করবে? আরে আমেরিকাও কিছু করতে পারবে না। ভাই, বুঝছি আপনার কথাও ঠিক, কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স এভাবে কাজ করে না। ইন্টারন্যাশনাল পলিটিক্সে মানুষের ন্যারেটিভ চেঞ্জ করা যায়, জনগণকে সরকারের প্রতি খেপিয়ে তোলা যায়, সরকারের প্রতি সন্তুষ্টও রাখা যায়। ইতিহাসে এরকম উদাহরণ ভুরি ভুরি আছে। বেশি দূর যেতে হবে না, বাংলাদেশের ইতিহাসই পড়ে দেখুন, তাহলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, -4 ফর্মুলা কেন কার্যকর হবে না, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত, তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।